ক্ষমতার একেবারে কেন্দ্রে থাকা একটা শিল্প এলাকা, আর তার উপর ভর করে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা একটা গোটা বিশ্ব। চলুন আজ সে গল্পটাই জানা যাক, কিভাবে কাতারের রাস লাফান নামের একটা জায়গা একটা গ্লোবাল সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। ভাবুন তো, সময়টা ২০২৬ সালের মার্চ মাস। খবরের কাগজ খুললেই একের পর এক ভয়াবহ শিরোনাম। মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর তার আঁচ কিন্তু লাগছে সারা পৃথিবীতে। এই সংঘাতের নাম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি আর রোরিং লায়ন, আর এতে সরাসরি টার্গেট করা হচ্ছিল ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে। একের পর এক শীর্ষ কর্মকর্তার মৃত্যুর খবর আসছিল, যা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। আর খুব তাড়াতাড়ি এই সংঘাতের আগুন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাল, যা পুরো বিশ্বের অর্থনীতিকে এক মুহূর্তে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সবার চোখ তখন একটাই জায়গার দিকে, কাতারের রাস লাফান। আসল প্রশ্নটা তো এখানেই, কিভাবে একটা সাধারণ শিল্প এলাকা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে সেখানে একটা হামলা হলে পুরো বিশ্ব থমকে যায়। এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। তো এই যে ভয়ঙ্কর সংকটের কথা বলছি, তার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। কাতারের এই বিশাল শিল্পনগরী শুধু একটা বাণিজ্যিক হাব না, এটাকে বিশ্বের জ্বালানি শক্তির হৃৎপিণ্ড বলা যেতে পারে। এখানকার মূল জিনিসটা হল এলএনজি, মানে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। ব্যাপারটা হল প্রাকৃতিক গ্যাসকে ভয়ঙ্কর ঠান্ডা করে তরলে পরিণত করা হয়। কেন? কারণ তখন এর আয়তন প্রায় ৬০০ গুণ কমে যায়, আর বিশাল বিশাল ট্যাঙ্কারে করে সহজেই সারা বিশ্বে পাঠানো যায়। আর এই টেকনোলজির ওপর ভর করেই কাতার আজ বিশ্বের জ্বালানির বাজারে রাজত্ব করছে। এর বিশালতা হয়তো কল্পনা করাও কঠিন। একসময় রাস গ্যাস নামের যে কোম্পানিটা এখানকার ৭টা প্ল্যান্ট বা ট্রেন চালাত, সেগুলোর মোট বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল ৩৬.৩ মিলিয়ন টন। এটা কি অসম্ভব পরিমাণ শক্তি ভাবা যায়? কিন্তু এত বড় একটা জ্বালানির দৈত্য তো আর একদিনে তৈরি হয়নি, তাই না? চলুন একটু পেছনে ফিরে দেখি এর তৈরির গল্পটা। এর শুরুটা হয়েছিল সেই ৯০-এর দশকে। ১৯৯৯ সালে প্রথম উৎপাদন শুরু হয়। ২০০১ সালের রাস গ্যাস কোম্পানিটা আনুষ্ঠানিকভাবে তৈরি করা হয়। ২০১০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বড় দুটো এলএনজি প্রোডাকশন ইউনিট এখানে চালু হয়ে যায়। আর সবশেষে ২০১৮ সালে কাতারের শক্তিকে আরও বাড়ানোর জন্য রাস গ্যাস আর কাতার গ্যাস এক হয়ে যায়। কিন্তু গল্পটা শুধু এলএনজিতেই শেষ নয়। রাস লাফানের গুরুত্ব কিন্তু আরও অনেক গভীরে। এখানে এমন কিছু তৈরি হয় যা আমাদের প্রতিদিনের জীবনে ভীষণভাবে দরকারি। যেমন ধরুন হিলিয়াম। এখানকার দুটো প্ল্যান্ট থেকে পৃথিবীর মোট চাহিদার প্রায় ২৫% হিলিয়াম আসে। আমেরিকার পর কাতারই কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিলিয়াম রপ্তানিকারক। হাসপাতালের এমআরআই মেশিন থেকে শুরু করে মহাকাশ গবেষণা, সবখানেই কিন্তু এই হিলিয়াম লাগে। আর এখানেই শেষ না, এই প্ল্যান্টটা শুধু বিদেশের জন্যই কাজ করে না। আল খালিজ গ্যাস প্রকল্পের মাধ্যমে এটা কাতারের নিজের প্রয়োজনও মেটায়। দেশের বিদ্যুৎ থেকে শুরু করে কলকারখানা সবকিছু চালু রাখতে এর বিশাল ভূমিকা আছে। আর এই যে এত সাফল্য, এত গুরুত্ব, এটাই কিন্তু এর সবচেয়ে বড় দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলুন দেখি কিভাবে এই অর্থনৈতিক সাফল্যই একটা ভূ-রাজনৈতিক টার্গেটে পরিণত হল। ব্যাপারটা অনেকটা একটা মুদ্রার এপিটোপিঠের মতো। একদিকে এটা কাতারের জন্য এক বিশাল অর্থনৈতিক সাফল্য, যা দশকের পর দশক ধরে বিশ্বকে শক্তি জুগিয়েছে। কিন্তু অন্যদিকে এত গুরুত্বপূর্ণ সবকিছু এক জায়গায় থাকায় এটা যে কোনো আঞ্চলিক সংঘাতের একটা প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। যেমন ২০১৩ সালে ইরানের সাইবার অ্যাটাক কিন্তু একটা বড় সতর্কবার্তা ছিল। তাহলে চলুন আবার আমাদের সেই কাল্পনিক সংকটের পরিস্থিতিতে ফেরা যাক। একবার ভাবুন তো, রাস লাফানে যদি সত্যি সত্যি একটা হামলা হয়, তাহলে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এটাকে একটা ডমিনো এফেক্টের সঙ্গে তুলনা করা যায়। প্রথম ডমিনোটা পড়লেই হলো, মানে রাস লাফানে একটা হামলা হলে সারা বিশ্বের জ্বালানি বাজারে একটা ভয়ঙ্কর শকওয়েভ তৈরি হবে। তেলের দাম আকাশ ছোঁয়া হবে, কলকারখানা বন্ধ হতে শুরু করবে, আর এর ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক আর সামাজিক অস্থিরতা ছড়িয়ে পড়বে। এর বাস্তব প্রভাবগুলো কেমন হতে পারে দেখুন। তেলের দাম হয়তো ব্যারেল প্রতি $১৮০ ছাড়িয়ে যাবে।
ব্রিটেনে গ্যাসের দাম 1,140% বেড়ে যেতে পারে। ভারত, বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশগুলোতে রান্নার গ্যাসের জন্য হাহাকার শুরু হয়ে যেতে পারে। এমনকি চীন যদি সার রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দেবে। মানে শুধু একটা জায়গার উপর হামলা পুরো পৃথিবীকে অচল করে দিতে পারে। তো সবকিছু শেষে প্রশ্নটা কিন্তু একটাই, এই যে আমরা এত আধুনিক হয়েছি, সারা বিশ্ব একে অপরের সঙ্গে জুড়ে গেছি, এই অবস্থায় আমাদের সবচেয়ে মূল্যবান আর জরুরি সম্পদগুলোকে এভাবে এক জায়গায় জড়ো করে রাখাটা কি আদৌ বুদ্ধিমানের কাজ? এর মূল্যটা হয়তো আমাদের সবাইকেই কোনো না কোনো দিন চুকাতে হতে পারে।